This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা সব জানে, সব কিছু জানে। মা মানে তো নিশ্চিন্ত আশ্রয়, অগাধ ভরসা। আসলে এই শব্দটার মধ্যেই তো রয়েছে মমত্ব, গভীর ভালোবাসা, নারীর টান। শুধু মা কেন, যে যাই বলুন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাবা মায়ের আশ্রয়েই সন্তানরা সবচেয়ে নিরাপদ থাকে, নিরাপদ বোধ করে। শিশু মন জানে বাইরে দুনিয়ার সব ঝড়ঝাপটা থেকে আগলে রাখবে মায়ের আঁচল। আবার বাবার দেখানো পথই বলে দেবে ঝড়ঝাপটা মোকাবিলা করার উপায়। পৃথিবীর যেই দেশেরই শিশু হোক না কেন, তাদের মনের বইয়ের লেখা কিন্তু এক, বাবা মায়ের স্নেহে বেড়ে ওঠা। সেই নিরাপদ আশ্রয় যদি হঠাৎ ছেদ পড়ে, বাবা মায়ের মধ্যে যদি ঢুকে পড়ে ডিভোর্স নামক একটা ভয়ঙ্কর ডেভিল, লাল নীল স্বপ্নের দুনিয়া যেন এক লহমায় ভেঙে চুরমার। বিচ্ছেদের খেসারত কি জানেন আপনি? জানাবো আজকে স্পেশাল বরবাদ শৈশব। আপনাদের সঙ্গে আমি মর্জিনা। বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা মুনির নানা মত। সন্তানদের কাছে তা ডেভিল মনে হলেও বাবা মায়ের কাছে হয়তো পরিত্রাণের উপায়। অনেকেই বলেন একসঙ্গে থেকে ঝগড়াঝাটি না করে বরং আলাদা থাকা ভালো। এটা অবশ্যই ব্যক্তিগত বিষয়, তবে একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, জানেন তো, বিবাহ বিচ্ছেদ সন্তানের মনে প্রভাব ফেলতে বাধ্য। কখনো কখনো এই প্রভাব কিন্তু মারাত্মক হয়, যেমন সজল বারুই, মনে আছে? দেখুন, মনে করাই। সালটা 1993, 22শে নভেম্বর। 16 বছরের কিশোর সজল তার 4 বন্ধু মিলে সজলের বাবা, সৎমা ও সৎ ভাইকে নৃশংসভাবে হত্যা করে। রীতিমতো ছক কষে খুন করে তারা, যা জেনে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। সজল ও তার বন্ধুরা রাতে সৎমাকে একা পেয়ে তার মুখ চেপে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। সজলের বাবা ও সৎ ভাই বাড়ি ফিরলে তাদেরও একই অবস্থা হয়। এরপর সজল ও তার বন্ধু রঞ্জিত 3 জনকেই গলা টিপে হত্যা করার চেষ্টা করে। গলা টিপে খুন করা হয় সৎ মাকে। সৎ ভাই ও বাবাকে কুপিয়ে খুন করা হয়। ঘণ্টা 3 ধরে চলে অপারেশন। খুন করার পর সজলের নির্দেশে তার বন্ধুরা সরষের তেল দিয়ে অস্ত্রগুলি পরিষ্কার করে সেগুলিকে ভালোভাবে টেবিলে সাজিয়ে রাখে। ক্লান্ত হয়ে তারা রেফ্রিজারেটর থেকে কয়েকটি মিষ্টি বের করে খায়। মিষ্টির দাম হিসেবে কিছু খুচরো পয়সা টেবিলের উপর রেখেও দেয়। এই ধারণাটি একটি টেলিভিশন অনুষ্ঠান দেখে সজলের মাথায় এসেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। খুনের দায়ে গ্রেফতার হয়েছিল সজল ও তার বন্ধুরা। 1995 সালে সেশন কোর্ট প্রথমে সজলকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। পরে কলকাতা হাইকোর্ট মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। কেন এমন নৃশংসকাণ্ড ঘটিয়েছিল সজল? জেরার সময় সে জানায় তার বাবা সুবল বারুই পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর তিনি তার মা নিয়তিকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। 8 বছর বয়সের পর তার নিজের মাকে সে দেখেইনি। সৎ মা তার উপর নানা অত্যাচার করতেন। মাঝে মাঝেই তাকে জ্বলন্ত সিগারেট ও তপ্ত লোহা দিয়ে ছেঁকাও দিত। সেই অত্যাচার থেকেই সজলের মনে অসম্ভব আক্রোশ তৈরি হয়। সেই আক্রোশ থেকেই সে এমন ঘটনা ঘটায়। মনে পড়ল? আসলে চিকিৎসকরা বলছেন যে দাম্পত্য কলহ বা ডিভোর্সের ভয়ঙ্কর প্রভাব শিশু মনে পড়ে। তাদের কি দাবি দেখাই আপনাদের, বিগ ওয়ালে একটুখানি দেখাই আপনাদের। বাবা মায়ের অশান্তির জেরে শিশু মনে বড় প্রভাব পড়ে। অশান্তি দেখে মনের মধ্যে রাগ জন্মানোটা স্বাভাবিক, আর সেই রাগে বাবা মা অথবা গুরুজনদের অমান্য বা অবজ্ঞা তারা করতে শুরু করে। মানসিক রোগের শিকারও তারা হয়। অনেক শিশু নিজের বা অন্যের বাড়িতে চুরি করে। এ ধরনের ঘটনাও দেখা যায়। অকারণে অশান্তি, ঝগড়া, মারামারিতে তারা জড়িয়ে পড়ে এবং অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে তারা। দাম্পত্য কলহ এবং তার থেকে কিন্তু দাম্পত্য বিচ্ছেদ এবং তার কিন্তু সুদূরপ্রসারী এফেক্ট হয়ে যায় কিন্তু সন্তানদের মধ্যে। মনে রাখতে হবে যে একটা সন্তানের যে মানসিক বিকাশ, সেটা যা পেঁয়াজি
বা মার্টিন সেলিশম্যান, আলফ্রেড ব্যান্ডোলার যে তত্ত্ব আছে বা এরিক এরিকসনের তত্ত্ব, সেই অনুযায়ী কিন্তু বাবা এবং মা দুজনেরই কিন্তু অপরিহার্য ভূমিকা রয়েছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে দাম্পত্য বিচ্ছেদ বা অ্যালকোহলিক অ্যাবিউসিভ ফাদার, পরিবারে অশান্তি, এগুলো থেকে কিন্তু সন্তানদের মধ্যে জুভেনাইল ডেলিকুয়েন্সি জন্ম নেয়। প্রথম দিকে হয় হচ্ছে একটা ট্র্যাজেক্টরির মধ্যে দিয়ে অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, মানে গুরুজনের কথা অমান্য করা। তারপর সেটা যখন আরেকটু স্পেকট্রামটা এগোয় তখন 10 থেকে 18 বছরে হয় কন্ডাক্ট ডিসঅর্ডার, যেটা সোশ্যালাইজড এবং আনসোশ্যালাইজড দুটোই হতে পারে। সেখানে বাবা মার কথা না মানা, গুরুজনকে অবজ্ঞা করা এবং এমনকি বাড়িতে চুরি করা বা কারো বাড়িতে ঢুকে তার কাছ থেকে জেগে শাসানো, তাকে ধমকি দেওয়া, গ্যাং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাওয়া এবং বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নেশাগ্রস্ত হয়ে পড়ার প্রবণতা থাকে। এরপর যখন 18 বছর পেরিয়ে যায় তখন কিন্তু ডেভেলপ করে যায় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আর পার্সোনালিটি ডিসঅর্ডার যদি একবার তৈরি হয়ে যায় সেটা কিন্তু চেঞ্জ করা যায় না, সেটা একবার তো তার ধাঁচটা বা ছাঁচটাকে বদলানো যেতে পারে। অপরাধ মনস্কতার অন্যতম কারণ হচ্ছে দাম্পত্য বিচ্ছেদ, পারিবারিক কলহ, একে অন্যকে অসম্মান করা, গায়ে হাত তোলা, ফিজিক্যাল অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, এই সব কিছু যুগপৎ পরিণতির থেকে নেশাগ্রস্ততা এবং তার থেকে এই অপরাধ জগতের হাতছানি, চটজলদি বড়লোক হয়ে যাওয়ার প্রবণতা, স্কুল ড্রপ আউট করা এবং তার থেকে ডেলিকুয়েন্সি বিহেভিয়ার থেকে দীর্ঘমেয়াদী একটা শিশু কিন্তু যে হয়তো বিকশিত হয়ে উঠতে পারত সুন্দরভাবে, দেখা যাচ্ছে সে সখাত শরীরে হারিয়ে যাচ্ছে এবং অপরাধ জগতের সাথে ঢুকে যাচ্ছে। চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য তো ঠিকই বলেছেন, দাম্পত্য কলহ, বাড়ির খারাপ পরিবেশ অনেক সময় সন্তানদের অপরাধের দিকে ঠেলে দেয়। আর তার হাতে গরম উদাহরণ বাইপাসের ধারে সেই ভয়াবহ কাণ্ড। এই তো সেদিনের কথা, 30শে জানুয়ারি বাবার সঙ্গিনীকে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কুপিয়েছিল নাবালক ছেলে, গলার নলি পর্যন্ত কেটে দিয়েছিল। ছেলেকে সঙ্গ দিয়েছিলেন মা, খুড়তুতো দাদা। মনে আছে বাইপাসের সেই ঘটনা? শিউলিকে বড় ভালোবেসে ফেলেছিলাম। আমি কল্পনা করতে পারিনি আমার বাবা শিউলির সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করে শিউলির সঙ্গে সহবাস। এ যেন বাস্তবের আদিম রিপু। ব্যোমকেশ বক্সির গল্পে ছেলের সম্পর্কের পথে কাঁটা ছিল বাবা। বাবাকে গুলি করে খুন করতে হাত কাঁপেনি তার। আর রিয়েলে সেখানে বাবার সঙ্গে সম্পর্কের সন্দেহে তরুণীকে পর কোপ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জটে বাবার সঙ্গিনীকেই খুন করল ছেলে। 30শে জানুয়ারি বৃহস্পতিবার রাত তখন 8:30টার আশেপাশে রাফিয়া সাকিল নামে এক তরুণীকে নিয়ে বাইপাসের ধারে চায়ের দোকানের সামনে পৌঁছন মোহাম্মদ ফারুক আনসারি। আচমকা তাদের গাড়ির উপর চড়াও হয় 3 জন, তাদের মধ্যে একজন আবার নাবালক। প্রথমে রাফিয়াকে মারধর করা হয়, তারপর পর ছুরির কোপ, আঘাত করা হয় হাতে, কেটে দেওয়া হয় গলার নলি, ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। রাত 9টাও বাজেনি। বাইপাস সংলগ্ন ওই এলাকা তখন ভিড়ে ঠাসা, কিন্তু হামলাকারীরা বেপরোয়া। সবার সামনেই তারা রাফিয়াকে এলো পাথারি কোপাতে থাকে। হামলাকারী নাবালক ফারুক আনসারি 16 বছরের ছেলে। সঙ্গে যে 2 জন ছিলেন তারা ফারুকের স্ত্রী শাহজাদি এবং নাবালকের তুতো দাদা ওয়াসিম আকরাম। তদন্ত নেমে পুলিশ জানতে পারে ফারুকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বছর 24-এর রাফিয়া। বিষয়টি মেনে নিতে পারেননি ফারুকের স্ত্রী ও ছেলে। জিপিএস লোকেশন দেখে একটি গাড়ি নিয়ে ফারুকের গাড়ি অনুসরণ করেন তারা। মূল হামলা চালায় ফারুকের নাবালক ছেলে। ওয়াসিম তরুণীকে পালাতে বাধা দেয়। অভিযুক্ত 3 জনকে ধরে ফেলেন প্রত্যক্ষদর্শীরাই, পরে তাদের গ্রেফতার করে পুলিশ। গুরুতর জখম অবস্থায় এনআরএসে ভর্তি করা হয় রাফিয়াকে। ভর্তির 5 ঘন্টার মধ্যে মৃত্যু হয় তাঁর। ক্ষোভ থাকতে পারে, কিন্তু তার পরিণাম যে এত ভয়াবহ হবে কে জানতো। অপরাধের কথা যখন উঠে আসছে তখন পুলিশের কথা তো বলতেই হয়। তাদের কি বক্তব্য? তারা বলছেন যে প্যারেন্টিং হলো কিওয়ার্ড। বিচ্ছেদের পর মা হোক বাবা অথবা অন্য কেউ ঠিকভাবে সন্তানদের বেড়ে তোলেন, তাহলেই আর কোনো সমস্যা থাকে না। দেখুন কি বলছেন তারা। সেপারেশন হয়ে যাওয়ার পর ছেলে মেয়ে যার কাছে মানুষ হচ্ছে, তিনি মা হন বা বাবা হন, যদি উভয়ের অভাবটা পূরণ করতে পারেন, ছেলে মেয়ে অভাবটা বোধ না করে, কিংবা বাবা মার
ছাড়াও যদি অন্য লোকের কাছে মানুষ হন, তারা এতটাই তাকে ভালোবাসছেন যে এই বাবা বা মা তার কাছে নেই, এইটার অভাব সে যতটা বুঝতে পারছে না, তখন কিন্তু সে অপরাধপ্রবণ হয় না। বা কোথাও একটা তার মধ্যে নেগেটিভিটি কাজ করে হয়তো। না, সবসময় করে না। সে যদি বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেখানে মানুষ হচ্ছেন, সেখানে তার যে কেয়ার নেওয়ার দরকার ছিল সেটা নেওয়া হচ্ছে না, বা সে মনে করছে যে আমাকে বঞ্চনা করা হচ্ছে, আমার উপর অত্যাচার করা হচ্ছে, তখন এই আপনি যেটা বলছেন নেগেটিভিটি বা অপরাধ প্রবণতা, যে আমি দেখে নেব বা আমি প্রতিশোধ নেব, এরকমটা জাগে। দেখুন, এই কথা তো অনস্বীকার্য। পেরেন্টিং খুব খুব গুরুত্বপূর্ণ সন্তানের জীবনে। সেটা ঠিকমতো না হলে সন্তানদের পরিণতি মোটেই ভালো হয় না, সেটা কিন্তু আমরা জানি। গতকাল বাগুইয়াটির কথাই ধরুন, জন্মদিনের পরদিন পানশালার নর্তকী মনীষা রায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো রক্তাক্ত দেহ, গলায় মিলেছে গভীর ক্ষতচিহ্ন। ফ্ল্যাট থেকে মৃতার পুরুষ বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। জানেন, মৃতা মনীষা রায়ের শৈশব এবং বৈবাহিক জীবনে রয়েছে বিচ্ছেদের কাহিনী। প্রথমে বলি তার শৈশবের কথা। মনীষার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক বছর আগে। মনীষার বাবা বাগুইয়াটির প্রমোটার কিশোর হালদার, মা সীমা রায়। ডিভোর্সের পর সীমা রায়ের কাছেই থাকতেন মনীষা। পরবর্তী সময়ে মনীষার বিয়ে হয় বিপ্লব হালদার নামে এক ব্যক্তির সঙ্গে। 2 সন্তানের পর মনীষার বিপ্লবের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মনীষা দিল্লিতে চলে যান। সেখানে পানশালায় নর্তকী হিসেবে কাজও শুরু করেন মনীষা। নাচের সূত্রে ওড়িশায় গিয়ে বন্ধু অন্তর্যামী সোরেনের সঙ্গে পরিচয় হয় তার। তারপর থেকে অন্তর্যামীর সঙ্গে লিভ ইন করতে শুরু করেন মনীষা। জন্মদিনের আগে কলকাতায় এসে মৃত্যু হলো সেই মনীষার। পুলিশ সূত্রে আরও কি জানতে পারছি আমরা, গলায় রয়েছে গভীর আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শ্বাসরোধ করে খুন। আমরা কথা বলেছিলাম মনীষার প্রাক্তন স্বামীর সঙ্গে, দেখুন তিনি কি বলছেন। মনীষা রায়ের কি আপনি হাজবেন্ড হন? অনেক বছর আগে ছিলাম, এখন নেই। আচ্ছা, অনেক বছর আগে ছিলেন, মানে তাও কত বছর হবে? 7-8 বছর আগে। 7-8 বছর আগে। আচ্ছা, এই আপনাদের সঙ্গে কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল না এমনি কোর্ট ম্যারেজ? না না, এমনি। আমার দুটো বাচ্চাই আমার কাছেই থাকে, ছেলে মেয়ে। ও, ওরও আবার 2 বাচ্চাও আছে? হ্যাঁ, আমার মেয়ে 6-এ পড়ে, ছেলে 5-এ পড়ে। ও, মেয়ে প্রায় দিনই স্কুল ছুটি করে না। ও তো বাচ্চাদের দেখাশোনাও করে না। তো দুঃখটা হলো কিসের জন্য? ও তো ভালোই ছিল, ভালোই রয়েছে, টাকা পয়সা ইনকাম করছে, মরার কি আছে সেটা তো বুঝলাম না। স্বামী নয় কথা বলেছেন, কিন্তু বাবা মেয়ের সম্পর্কে বাবা কিন্তু কোনো কথাই বলতে চাননি, উল্টে মেয়ের মৃতদেহ নিতে অস্বীকার করেছেন তিনি। এদিকে মনীষার মৃতদেহ আপাতত মর্গেই থাকছে বলে জানা যাচ্ছে। ভাবুন অবস্থাটা। যেটা শোনা যাচ্ছে যে আপনার মেয়ে মনীষা রায়, তার দেহ উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে। নো প্রমিস। হ্যাঁ, আমি স্বীকারই করি না। ঠিক আছে, দেবো না। যেটা পুলিশ সূত্র মারফত খবর, আপনাকে ডিভোর্স হয়ে গেছে। দেখুন, আমি এটা রাখুন, আমি আগে কথা বলি আপনাকে। বিচ্ছেদ আর বিচ্ছেদ। জানেন, গোটা বিশ্বেই এখন বিবাহ বিচ্ছেদ অনেকটাই বেড়েছে। অন্তত বিভিন্ন সমীক্ষায় এরকম তথ্য তো উঠেই আসছে। তারকাদের বিচ্ছেদের খবরে ছেয়ে যায় সংবাদ মাধ্যম, কিন্তু রোজ দিন আমাদের আশেপাশে প্রচুর দম্পতি নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন। এই সংখ্যা যে নেহাতই কম নয় তা দেখিয়ে দিচ্ছে একটা সাম্প্রতিক সমীক্ষা। দেখাই আপনাদের বিগ বলে দেখুন, ইউরোপের কিছু দেশ আবার ডিভোর্সের তালিকার একেবারে শীর্ষে রয়েছে। রোনাল্ডোর দেশ পর্তুগাল, সেখানে ডিভোর্সের হার 94%। স্পেনে ডিভোর্সের হার 85%। এরপর আমেরিকায় বিবাহ বিচ্ছেদের হার 45%। এবং আমাদের দেশেও আছে বেঙ্গালুরু, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে ডিভোর্সের হার কিন্তু বেশি দেখা যাচ্ছে। বেঙ্গালুরুতে প্রতি 1000 বিবাহিত দম্পতির মধ্যে প্রায় 300 জন তাদের সঙ্গীর কাছ থেকে বিচ্ছেদ চাইছেন, এটাই সমীক্ষায় উঠে আসছে। তার মানে বুঝতেই পারছেন, ভারতেও কিন্তু সংখ্যাটা ক্রমশই বাড়ছে। দেখুন, বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলি এখন এই মুহূর্তে সেটাই দেখা যায়। সেখানে অনেক সময় দেখা যায় বাবা মায়েরা সন্তানের প্রতি দায়িত্বশীল হন না, তাহলেও তো প্রভাব পড়ে সন্তানদের মনে, শিশু মনে। আমি যখন কলকাতা পুলিশের ডিস্ট্রিক্ট ডিউটি ছিলাম তখনকার ঘটনা বলছি। দক্ষিণ কলকাতার একটা
তো সেখানে একটা সমস্যা আসলো যে তাদের একমাত্র মেয়ে ছিল, সে একটা বাড়ির যে কাজের লোক ছিল তার সঙ্গে গিয়ে তার বাড়িতে উঠেছে বিয়ে করেছি বলে। তা আমি মেয়েটির সঙ্গে আলাদা যখন কথা বললাম তখন যেটা জানতে পারলাম যে এর বাবা মা দুজনেই বড় ব্যবসার সঙ্গে যুক্ত এবং ব্যবসার পরে যে সময় থেকে পার্টিতে যান মেয়ের তেমন খবর নেন না, এবং তার ফলে এই যে বাড়ির যে লোক আছে সেই লোকের যে খবরটুকু নেয় তার সঙ্গে সে এমন সম্পর্ক হয়েছে সে এখন প্রেগনেন্ট। তারা কিন্তু সেপারেটেড নন, কিন্তু মেয়ের দেখাশোনা তারা করেননি। আমি আর একটা কথা বলছি, একজন বাবা মা আমার কাছে এসেছিলেন, আমি তখন ডিসিডির আগে ডিসিডি স্পেশাল ছিলাম, নার্কোটিক সেল দেখতাম, সেই সূত্রে এসেছিলেন। সেখানে তারাও সেপারেটেড নন, কিন্তু ছেলেটা এমন হয়েছে যে সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, ফলে যখনই তার টাকা পয়সার দরকার হয় বাবা মাকে মারধর করে। এই জন্য তারা নিজেদের বাড়িটার ছেড়ে অন্য জায়গায় ভাড়া থাকতেন। সে বাড়িতে গিয়ে ছেলে হাজির, তখন আমার কাছে এসছে বলে কী করে বাঁচতে পারি, আমাকে বাঁচান, আমরা বাঁচতে পারছি না। এখানেও কিন্তু সেপারেশন হয়নি। সেপারেশন হলে যেহেতু ছেলে হয় বাবাকে পেলে মাকে পাচ্ছে না বা মাকে পেলে বাবাকে পাচ্ছে না, তারা যেরকম স্নেহ মমতা যাদের পাওয়ার কথা তারা যেরকম আশা করেন সেরকম হয় না। এমনকি বাবা মা কারো কাছে না থেকে অন্য কারো কাছে মানুষ হতে পারে, তার ফলে তাদের এই সম্পর্কের প্রতি একটা বিতরাগ জাগতে পারে এবং তার জন্য তারা অপরাধ প্রবণ হতে পারেন। কিন্তু সেপারেশন হলেই অপরাধ প্রবণ হবেন, না হলে হবে না, এইরকমটা কথা নেই। বিশেষজ্ঞরা বলছেন বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে হবে বাবা মাকে, তাদের সুন্দর করে বেড়ে তুলতে হবে। দেখুন, আমাদের সামনে এমনই নজির তৈরি করেছেন অনেকেই। নিজেদের ঝামেলাটা বাচ্চাদের উপর যাতে না যায় সেটা তাদের তো চেষ্টা করতে হবে, সেটা তাদের দায়িত্ব। বাচ্চাদেরকে যখন আমরা এখানে এনেছি তাদের ভালোটা দেখা তো বাপ মার দায়িত্ব। এবার অনেকেই হচ্ছে তাদের নিজের পার্সোনালিটি প্রবলেম থাকে, ইম্পালস থাকে, নিজের স্বার্থ, বাচ্চার স্বার্থ দেখে না, এখন নিজের স্বার্থটাই বেশি, আমি ঘুরতে যাব, আমি ফুর্তি করতে যাব, তখন সেটা প্রবলেম হয়। তো সে যাই নিজেদের মধ্যে হোক, যাতে বাচ্চাদেরকে শিল্ড করা যায় সেটার জন্য বাবা মাকে চেষ্টা করতে হবে। আর যদি বাড়িতে অন্যরা থাকে, সেটা আবার যেটা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, নানা নানি, বাবা, দাদা, দাদি, তারা অনেক সময় এই ব্যাপারে অনেক সময় হেল্পফুল হয়ে থাকে। পেরেন্টিং বলতে বুঝি এটা শুধুমাত্র মায়ের দায়িত্ব, কিন্তু পেরেন্টিং ইজ এ ডন্টিং টাস্ক অ্যান্ড জয়েন্ট রেসপন্সিবিলিটি অফ দ্য বোথ ফাদার অ্যান্ড মাদার। আমরা দেখেছি যে যখন বিপ্ল্যাব মানে বিহেভিয়ার অ্যান্ড পেরেন্টিং ল্যাবে প্রফেসর অ্যারিয়েল ক্যারিয়ার ইউনিভার্সিটি কলেজ অফ লস অ্যাঞ্জেলেসে তিনি দেখিয়েছিলেন যে সন্তানরা বাবার সাথে অন্তত সপ্তাহে 42 ঘন্টা কাটায় এবং তাদের মধ্যে সুমধুর সম্পর্ক গড়ে ওঠে, সেই বাচ্চাদের কিন্তু মানসিক বিকাশ অনেক সুদৃঢ় হয়। যে কথা বলছিলাম, পেরেন্টিং এর নজির কিন্তু আমাদের সামনে অনেকেই তৈরি করেছেন, বিশেষত বলিউডের সেলেব্রা ঋতিক, সুজান, আমির খান, রিনা করণ অথবা আরবাজ খান, মালাইকা অরোরা। খুঁজলে এমন অনেক কাপলকে পাওয়া যাবে যারা বিবাহ বিচ্ছেদের পরও সুন্দরভাবে নিজেদের সন্তানদের দেখভাল করছেন। ঋতিক, সুজান তো ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে ভ্যাকেশনেও যান, কাজেই এদের দেখে শিখলেই তো ভালো, থেকে শেখার আর দরকার আছে কি? আসলে কিওয়ার্ড ইজ পেরেন্টিং। সুস্থ পরিবেশ দিন শিশুদের, শিশু মনকে। একটু ভাবুন।